সবাই শুনতে পাচ্ছ তো? আমরা শুরু করে দিচ্ছি তোমাদের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সায়েন্স এবং চাইল্ড পেডাগজি এই দুটো থাকে। তো আজকে তোমাদেরকে আমি সায়েন্সের পার্টটা করাবো এবং তোমরা আজকে কম বেশি সবাই জেনে গেছো যে এবার থেকে এসএসসির যে রিক্রুটমেন্ট প্রসেস অনেকটাই কিন্তু পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে তোমরা জানো যে একাডেমিক স্কোরটাকে কমিয়ে দেওয়া হয়েছিল, সেটা আবার বাড়ানো হলো। আবার অন্যদিকে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেটা আবার বাদ দেওয়া হলো। আশা করি তোমাদের আপার প্রাইমারি টেটেরও উপরেও তার প্রভাব পড়বে, ঠিক আছে? কেননা যেহেতু এটা এসএসসি কন্ডাক্ট করায় আপার প্রাইমারি, তো সেই জন্য আমরা ধরে নিতে পারি যে আপার প্রাইমারির ক্ষেত্রেও এই যে নতুন সংশোধন যে নিয়ম সেটাও কিন্তু কার্যকর হবে। তোমরা জানো যে আগে গভর্নমেন্টের সময় গেজেট পাবলিশড হয়েছিল আপার প্রাইমারির জন্য, তো সেই গেজেটটা সম্ভবত চেঞ্জ হবে যতটা অভিজ্ঞতা, ঠিক আছে? তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। তো আপার প্রাইমারির ক্ষেত্রে তোমাদেরও গেজেট নতুন করে চেঞ্জ হবে এবং অনেক কিছু নিয়মকানুন পরিবর্তন হতে পারে। কারণ আগের নিয়ম অনুযায়ী তোমরা জানো যে আপার প্রাইমারির ক্ষেত্রে টেট 150 নম্বরের পরীক্ষার প্রশ্ন, আর তার সাথে ছিল হচ্ছে কি সাবজেক্ট যেটা 25 নম্বরের এমসিকিউ পরীক্ষার কোশ্চেন। তো এটা মনে হয় যে এই সিস্টেমটা হয়তো নাও থাকতে পারে, এটার অনেকটা কিছু পরিবর্তনও আসতে পারে, এটা আমার মনে হচ্ছে। কারণ যেহেতু সমস্ত নিয়মকানুন ক্ষেত্রে পরিবর্তন আসছে, তো আপার প্রাইমারি ক্ষেত্রেও তার হিসাব বাদ যাবে না, ঠিক আছে? তো সেটা আমরা সময় এলে বুঝতে পারবো। তবে টেট বাদ দিয়ে তো হবে না, টেট হবে। তো ওতে হচ্ছে কি এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকো যে টেট দিতে হবে। অর্থাৎ এটা টেটের আন্ডারে যেমন বাংলা, ইংরেজি, যারা সায়েন্সে রয়েছে আমাদের জন্য ম্যাথ, মানে সায়েন্স এবং সিডিপি এগুলো যেমন কম্পালসারি, সেগুলো থাকবেই। আর আর্টস হলে তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ এগুলো থাকবেই। তো টেটের হচ্ছে কি তোমার পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হবে না, বাট নাম্বার ডিভিশন এই জিনিসগুলো বা এই যে সাবজেক্টের ক্ষেত্রে 25 নাম্বার, এই জিনিসগুলো কিন্তু চেঞ্জেস হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কিন্তু অনেকটাই হচ্ছে কি পরিবর্তন আসতে পারে, ঠিক আছে? আগে তোমাদেরকে একটু সতর্ক করে দিলাম, মাথায় রাখ। তো চলো তাহলে বিজ্ঞান বা সায়েন্সের যে সিলেবাস, টেটের ওয়েটেজটা কি কিছু কম বেশি হতে পারে? টেটের যে ওয়েটেজ ছিল। হ্যাঁ অবভিয়াসলি যখন হচ্ছে চেঞ্জেস হবে মানে সেটা তো আর আগের ফরম্যাটে রাখবে না, তার ফরম্যাটটা হচ্ছে কি তোমার কম বেশি হবে। তো সেটা আমরা সময় এলে বুঝতে পারবো, ঠিক আছে? ওটা সময় এলে বুঝতে পারবো। আচ্ছা, দেখো তাহলে ঠিক আছে। সায়েন্সের জন্য যে সিলেবাস রয়েছে, তাহলে বিষয়বস্তুর উপর 20টা কোশ্চেন থাকে অর্থাৎ সায়েন্সের থেকে, আর পেডাগজি মানে সায়েন্সের পেডাগজি থেকে থাকে 10টি কোশ্চেন, এই নিয়ে 30টি কোশ্চেন থাকে আর কি, অ্যাকর্ডিং টু প্রিভিয়াস যে সিলেবাস। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে বিষয়বস্তুর উপরে দেখো 20টি প্রশ্ন, সেটা থাকবে খাদ্য, বাসস্থান, কাজ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা বা আবিষ্কার, ঠিক আছে? এবারে তোমাদেরকে বলে রাখি, যদি এই সিলেবাসেরও যদি পরিবর্তন হয়, হতেও পারে, তাই না? নতুন সরকার, নতুন পরিবর্তন, নতুন দিনকাল, অনেক কিছু নতুন নতুন হতে চলেছে। তো সেক্ষেত্রে যদি পরিবর্তন হয় তাহলে আমার মনে হয় 100% পরিবর্তন নিশ্চয়ই হবে না, হতে পারে 5%, 10% এপার সেপার হতে পারে। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু কারণ নাই। যদিও হয় তাহলে সেক্ষেত্রেও আমরা পরিবর্তিত সিলেবাসগুলোকে ধরে আমরা কিন্তু কভার করে দেবো, ঠিক আছে? যে টাইমটুকু আমরা পাবো, কারণ এমন তো নয় যে আজকে বলবে যে পরীক্ষা পরিবর্তন হয়েছে, মানে পরীক্ষার ধরন সিলেবাস চেঞ্জ হয়েছে, কালকে বললো পরীক্ষা, পরশুদিন রেজাল্ট, এরকম তো হবে না। তো নিশ্চয়ই তোমার হাতে সময় পাবে, ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড বেরোবে, তারপরে তোমাকে টাইম লাইন দেবে। নিশ্চয়ই আমরা কমসে কম হচ্ছে কি তোমার নোটিফিকেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষা হতে 2.5-3 মাসের তো গল্প, ঠিক আছে? তো তার মাঝখানে তোমাদের নিশ্চিন্তে থাকো, আমরা যদি চেঞ্জও হয় তাহলে সেই সিলেবাসগুলো কভার করে দেবো, ঠিক আছে? যাই হোক, এবারে দেখো পেডাগজির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি, মূল্যায়ন, বৈজ্ঞানিক সমস্যা, আর হচ্ছে কি সংশোধনী শিখন, এই জিনিসগুলো আমাদের রয়েছে সায়েন্স থেকে, আমরা
সায়েন্সের হচ্ছে কি তোমার প্যাডাগজি সিলেবাসটাও দেখে নিলাম। টোটাল বিষয়বস্তু থেকে 20টি আর প্যাডাগজি থেকে 10টি। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বিগত কয়েকটা ক্লাস ধরে সিলেবাসের সাথে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটাকেও পড়িয়ে দিচ্ছি। তার উদ্দেশ্য একটাই, তার কারণ হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার মানে যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে তার সিলেবাস কেমন, আর একটা জিনিস হচ্ছে কি তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কেমন এসেছিল। এই দুটো জিনিস কিন্তু বরাবর হচ্ছে কি আমাদেরকে নিয়ে ভাবতে হয়। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে কি আমি তোমাদেরকে আজকেও তার ব্যতিক্রমী কিছু করাবো না। আজকেও আমরা কিন্তু হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটাও তোমাদের সামনে ডিসকাস করে দেবো। তবে আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডিসকাস করার সাথে একটা বোনাস রয়েছে। বোনাসটা কি না, প্রত্যেকটা কোশ্চেনের পরে দেখো ভিভিআই বলে একটা মানে সেকশন করা হয়েছে। ভিভিআই পুরো নাম তো নিশ্চয়ই তোমরা সবাই জানো, তাই না? তোমাদের মধ্যে অনেকে রয়েছে তোমরাও ভিভিআই। তাহলে ভিভিআই মানে কি গো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমাদের মধ্যেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। হ্যাঁ, সবার ক্ষেত্রে নয়, তুমি কারোর না কারোর কাছে হচ্ছে ভিভিআই, ভিভিআইপি, তাই না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। যাই হোক, ওগুলো কথা তো পরে আলোচনা করা যেতেই পারে। তো আমরা এখন আপাতত পড়াশোনা নিয়ে আলোচনা করি। তো দেখো, তাহলে এখানে ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে কি আচার্য প্রফুল্লচন্দ্র রায় ইজ নন এজ, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে আমরা কি বলি? মাস্টার অফ সালফেট, নাকি মাস্টার অফ নাইট্রেট, মাস্টার অফ নাইট্রাইটস, নাকি মাস্টার অফ সালফাইডস? ঠিক আছে, তো দেখো এখানে পরিষ্কারভাবে তোমরা যারা অপশান হচ্ছে কি দেখি কে কি বলছে, দেখি কে কি বলছে দেখি। স্যার দেওয়াই তো আছে। দেখো তাহলে উত্তর কি হবে গো? দেখো তাহলে অবভিয়াসলি এখানে উত্তর হয়ে যাবে কি মাস্টার অফ নাইট্রেটস। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি দেখো, হ্যাঁ মানে সবকিছু থাকবে না এখানে যদিও। তো এখানে আমরা লক্ষ্য করছি, দেখো 1800 হচ্ছে কি তোমার 95 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করে বিশ্বজুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। তো তাকে আমাদের ভারতের রসায়ন চর্চার জনক বলা হয়। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে তোমাকে পরীক্ষা প্রশ্ন দিল যে ভারতের রসায়ন চর্চার জনক কাকে বলা হয়। আচ্ছা, যাই হোক, এবারে 1901 সালে ওই আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যাকে তোমরা বইয়ের পৃষ্ঠায় বা পুরোনো ম্যাগাজিনে দেখতে পাও, দেখবে একটা তোমার হচ্ছে কি ধুতিটা আবার হচ্ছে কি তিনি পরতেন হচ্ছে কি তোমার হাঁটুর উপরে আর কি। ঠিক আছে, আর একটা হচ্ছে কি তোমার কি বলবো যে একটা হচ্ছে কি জামা। তো এটাতে আমরা দেখতে অভ্যস্ত আর কি। খুব মানে মানে ফ্যাটি ফিগার ছিল না, খুবই রুগ্ন শরীর ছিল লোকটা, কিন্তু তার অবদান কিন্তু অনেকটাই। এবং তিনি 1901 সালে কলকাতাতে দেখো আমাদের বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তাহলে এই যে বোনাস যে পয়েন্টস গুলো এগুলো মাথায় রাখবে, কারণ এগুলো থেকেও পরীক্ষা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 2 বলেছে নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? তাই না, নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? বলো কি হবে? বলেছে কি দেখো অপশানগুলো কি বলেছে, গ্যাস, কার্বন, অ্যাবোনাইট, মানুষের দেহ, নাকি মাটি? তাহলে উত্তর হবে কি একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাবোনাইট। তার সাথে বোনাস জিনিসগুলো দেখে নাও। বোনাস কি দিচ্ছে দেখো এখানে, বলছে গ্রাফাইট এবং গ্যাস কার্বন অধাতু হওয়া সত্ত্বেও এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকায় এরা কি করে না, এরা হচ্ছে কি তড়িদের সুপরিবাহী। মানে আমরা ফিজিক্সে এইটুকু পড়ে এসেছি যে যারা হচ্ছে ধাতু তারাই মানে ইলেকট্রিক পরিবহনের বা তড়িৎ পরিবহনের সুপরিবাহী। কিন্তু এখানে দেখো গ্যাস কার্বন রয়েছে আর হচ্ছে গ্রাফাইট রয়েছে। তো এরা হচ্ছে কি দেখো অধাতু, কিন্তু যেহেতু এদের মুক্ত ইলেকট্রন থাকে মানে ফ্রি ইলেকট্রন হচ্ছে কি তোমার থাকে, তো যার কারণে এই ফ্রি ইলেকট্রন কি করছে সারফেসে তড়িৎটাকে হচ্ছে পরিবহন করে দিচ্ছে। আচ্ছা, মানুষের শরীর এবং ভেজা মাটি তড়িৎ পরিবাহী, কারণ এদের মধ্যে প্রচুর পরিমাণে আয়ন ও খনিজ লবণ দ্রবীভূত থাকে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3 বলছে কোন নির্দিষ্ট রোধ ও নির্দিষ্ট সময়কালের কোন পরিবাহীর উপর বিদ্যুৎ প্রবাহের উপর সময় উৎপন্ন তাপ পরিবাহীতে উৎপন্ন তাপ
কি হয়, ঠিক আছে। মানে পরিষ্কার বাংলাতে যদি আমরা বলি যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি সেখানে নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স কাজ করে বা রোধ কাজ করে, তাহলে পরিবাহীর উপর যে বিদ্যুতের প্রবাহ যে সময় তার যে তাপ উৎপন্ন হয় তার মধ্যে সম্পর্ক কি। তো এটা মাথায় রাখবে, এটা হচ্ছে কি, তো এই সম্পর্ককে আমরা ডিনোট করি, সেটা হচ্ছে কি একদম, তাহলে সেটা হচ্ছে কি প্রবাহের বর্গের সমানুপাতিক। আমি কিছুটা এখানে লেখার চেষ্টা করেছি, দেখো এটি জুলের হচ্ছে তাপীয় ফল সংক্রান্ত প্রথম সূত্র, যেটা জুলের মোট 3টি সূত্র গাণিতিকভাবে প্রকাশ করলে H সমান R² RT/J। আর এখানে যেটা হচ্ছে কি তোমার জুলের ধ্রুবক বা যান্ত্রিক তুলাঙ্ক বলি, এবং এটা যেটা মান কত না 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে। আর এই সূত্রের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি। তো সেক্ষেত্রে হচ্ছে কি মাথায় রাখবে, যেমন ইস্ত্রি, হিটার, ফিউজ তার, তাই না, এগুলো আমরা ইউজ করেছি, ঠিক আছে। এবার দেখো পরের কোশ্চেন। এবার বলছে একটি ড্রাই সেলের ভোল্টেজ কত হয়। ড্রাই সেল তোমরা ফিজিক্সে শুনেছো। তো ড্রাই সেলের ভোল্টেজ হচ্ছে কি তোমার বেসিক্যালি 1.5 ভোল্ট থেকে 1.5 থেকে হচ্ছে কি তোমার 1.5 ভোল্টই হয়, ঠিক আছে। এক্স্যাক্টলি হচ্ছে 1.5 ভোল্ট। এখানে ভালো করে তোমরা দেখে নাও, ড্রাই সেলে অ্যানোড হিসাবে দস্তার পাত্র আর ক্যাথোড হিসাবে কার্বন দণ্ড ব্যবহার করা হয়, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস মাথায় রাখবে। আর এতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে ব্যবহার করি, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্ট আমরাও ব্যবহার করতে পারি, ঠিক আছে, মাথায় রাখবে। চলো কোশ্চেন নাম্বার 5 বলছে যে উচ্চ স্থানে থাকা কালিতে ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি পড়ে যায়, কারণ কেন, তাই না। উচ্চ স্থানে যদি আমরা রেখে দিই কালিতে থাকা কালিতে যদি ভর্তি ফাউন্টেন পেন রেখে দিই আমরা, তাহলে সেখান থেকে কালি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কারণ হচ্ছে কি তোমরা মাথায় রাখবে যে যেহেতু হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, তাই না, বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়। তো দেখো সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ প্রায় হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের হচ্ছে সমান। আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের চাপটা কমে যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। যখন আমরা ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে করে যদি উপরে উঠতে থাকি, তাহলে বায়ুমণ্ডলের চাপটাও কিন্তু কমতে থাকে এবং বায়ুতে অক্সিজেনের ঘনত্বটাও বা কনসেন্ট্রেশনও কমতে থাকে। এই জন্য দেখবে আমরা যদি হচ্ছে কি বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাই, সেটা যদি হাই অল্টিটিউড হয়, তাহলে সেখানে কিন্তু আমরা মানে ব্রিদিং ডিফিকাল্টিস এর মধ্যে পড়ি, আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু আটকে যায়। তো সেখানে আমরা দেখতে পাই যে যেহেতু হচ্ছে বায়ুমণ্ডলের উচ্চতা বাড়ছে, তাহলে বায়ুর ঘনত্ব কমে যাবে এবং তার সাথে অক্সিজেনের ঘাটতিও আমরা দেখতে পাবো, তাই না। তো এটা মাথায় রাখবে। আর প্রতি 11 মিটার উচ্চতা বৃদ্ধিতে প্রায় 1 mm পারস্তম্ভের চাপ কমতে থাকে। এই কারণে দেখো বলছে জল, পাহাড়ের জল কম তাপমাত্রায় হচ্ছে ফুটতে শুরু করে, ঠিক আছে। চলো দেখো নেক্সট। এবার আমরা কি বলছি দেখো, এবার বলছে যে দুটি পদার্থের মধ্যে বিকর্ষণ ঘটলে সেই পদার্থ দুটি কি হতে পারে, তাই না। বুঝতে পারলে, ধরো দুজন মানুষের মধ্যে ঝগড়া হচ্ছে, তাহলে সেই দুজন বা মারপিট মারামারি লাগছে, তাহলে সেই দুটো মানুষ কি হতে পারে, তারা পরস্পর শত্রু হতে পারে, তাই না। মিত্র নিশ্চয়ই হচ্ছে মারামারি করবে না। তাহলে সেক্ষেত্রে এখানে ভালো করে যদি আমরা লক্ষ্য করি যে হ্যাঁ একদম, তাহলে এটা উত্তর কি হয়ে যাবে, তাহলে উভয় যদি হচ্ছে কি চুম্বক বলেছে, চৌম্বক পদার্থ তো তার পর হবে না, একটি চুম্বক একটি অচৌম্বক পদার্থ হবে না, একটি চুম্বক অন্যটি চৌম্বক পদার্থ, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে যদি বলেছে ওয়ান ইজ দ্য ম্যাগনেট আদার ইজ দ্য ম্যাগনেটিক সাবস্টেন্স, তাহলে দুটি পদার্থ যদি হচ্ছে কি তোমার পরস্পর বি কেন বলছো বাবা, ও চৌম্বক পদার্থ কি, ধরো তোমার কাঠ বা হচ্ছে কি তোমার হচ্ছে কি কি বলবো কাঠ কিংবা তোমার হচ্ছে কাগজ, হ্যাঁ এগুলোকে, বা একটা পেন পেন্সিল, এগুলো পরস্পর কি আকর্ষণ করবে, মানে চুম্বক আকর্ষণ করবে, করবে। তাহলে সেক্ষেত্রে কেন বি বলছো বাবা, তাহলে যখন দুটি দেখবে চুম্বকের একটা নর্থ পোল আর একটা যদি সাউথ পোল দাও তুমি, তাহলে দে ক্যান অ্যাট্রাক্ট টু ইচ আদার, তারা দুজনকে আকর্ষণ করবে। আর যদি হচ্ছে কি তোমার সেম ডাইরেকশন হয়ে যায়, তখন তো আবার বিকর্ষণ করবে। তো আমরা এখানে অপশন এটাকেই উত্তর করে আসবো, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে দেখো এখানে আবার লেখা আছে, দেখো সমস্ত জিনিস বলা আছে। দেখো বলছে একটি চুম্বক অন্য একটি সাধারণ লোহা বা চৌম্বক পদার্থকে সর্বদা আকর্ষণ করে, তাই আমরা আকর্ষণ দ্বারা হচ্ছে কি তোমার নিশ্চিন্ত করা যায় না যে বস্তুটি হচ্ছে কি চৌম্বক কিনা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেহেতু সমমেরুর মধ্যে বিকর্ষণ ঘটে, তাই বিকর্ষণী চুম্বকত্বের হচ্ছে কি নিশ্চিন্ত প্রমাণ, তাই না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি দেখো এখানে
বিকর্ষণ হচ্ছে কি আমরা একমাত্র তাদের মধ্যেই দেখতে পাবো যখন হচ্ছে কি তোমার চুম্বকের কি বললাম না, এই যে এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তাহলে এই সাউথ পোল আর সাউথ পোল যদি দিয়ে দাও বা নর্থ পোল যদি নর্থ পোলকে দিয়ে দাও, তাহলে তখনই আমরা চুম্বক কিনা বুঝতে পারবো। আদারওয়াইজ একটা চুম্বক আর একটা চুম্বক পদার্থকে যদি একসাথে দিই, সেখানেও কিন্তু আমরা আকর্ষণ কাজ করতে দেখতে পাবো। তাহলে এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 7, বুঝতে পারলে তো? বুঝতে পারছো না বুঝতে পারছো না একটু আমাকে কমেন্টে সিসি বলে লিখো, যারা বুঝতে পারছো। যারা বুঝতে পারছো একটু সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। চলো দেখো, তাহলে এই মাত্র হচ্ছে কি 5 জন তোমরা বুঝতে পারছো, 6 জন, আর বাকি ক্লাস করছে 30 জন, বুঝতে পারছে 6 জন, তাই তো? 7 জন, 8 জন, 9 জন, 10 জন। চলো আবার তো 10 জন হচ্ছে বুঝতে পারছে, 11, 12, 13, 14। বা আমি দেখতে চাইছি যে তোমরা অ্যাক্টিভ কিনা, তাই না? অ্যাক্টিভ কিনা, কারণ ক্লাসে আমি তো জানি অনলাইন ক্লাস, এখানে ক্লাসটা জয়েন করে আর ওদিকে হচ্ছে কি কি করছো, অনেকেই হচ্ছে অন্যমনস্ক হয়ে যায় না। আমি দেখতে চাইছি যে তোমরা অন্যমনস্ক হয়ে পড়েছো কিনা। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 7 বলছে ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয় কি? তাহলে এটাকে আমরা কি বলবো গো? এটাকে আমরা বলবো অ্যানোড বলবো। তড়িৎ বিশ্লেষের সময় দ্রবণে থাকা ঋণাত্মক আয়ন অ্যানায়নগুলি ধনাত্মক তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোডের দিকে আকৃষ্ট হয় এবং যেখানে ইলেকট্রন বর্জন করে জারিত হয়, তাই না? তো অপর দিকে হচ্ছে আবার পজিটিভ আয়ন যারা, তারা ক্যাটায়নগুলিকে ঋণাত্মক তড়িৎদ্বার দ্বারা ক্যাথোডের দিকে যায়। এই কনসেপ্টটা মাথায় রাখবে, দেখবে আর কোনোদিন ভুল হবে না। চলো কোশ্চেন নাম্বার 8, কোন পদার্থকে স্যার কি ক্যাটায়ন? হ্যাঁ বলো, কি বলছো? আয়ন মানে কি ক্যাটায়ন? আয়ন মানে অ্যানায়ন না ক্যাটায়ন, সেটা মানে তোমাকে বলতে হবে না। চলো এবারে বলছে যে কোন পদার্থকে বাকিবোল নামে পরিচিত? হীরা, সোনা, ফুলেরিন নাকি গ্রাফাইট? তাহলে মনে রাখবে বাকিবোল নামে পরিচিত হচ্ছে কি আমাদের ফুলেরিন, তাই না? তো দেখো একটি কার্বনের একটি বহুরূপ বা রূপভেদ আমরা লক্ষ্য করি। তো এর মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে কি C60। আচ্ছা, বিখ্যাত স্থপতি রিচার্ড তোমার বাকমিনস্টার ফুলারের নকশা করা জিওডেসিক গম্বুজ বা ফুটবল আকৃতির মতন দেখতে একটা স্থপতি নামানুসারে এটার নাম রাখা হয় কি বাকমিনস্টার ফুলেরি। এটাকে সংক্ষেপে কি বলা হয়? বাকিবোল। ঠিক আছে, পুরো ইতিহাসটা কিন্তু এখানে লিখে দিয়েছি। তো উত্তর হয়ে যাবে কি অপশন সি, ফুলেরি। আচ্ছা, বারুদের উপাদান কি কি, তাই না? বারুদের যে বারুদ তৈরি করা হয় তার উপাদানগুলো কি কি? ঠিক আছে, মাথায় রাখবে যে বারুদ তৈরি করার জন্য যে উপাদান ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে থাকে কার্বন, সালফার এবং নাইট্রাইট। ঠিক আছে, তো এখানে নাইট্রাইট নয়, নাইট্রি। তো এখানে পার্সেন্টেজও লেখা আছে। তোমরা জানো যে বারুদ বা গান পাউডারের তৈরি করার জন্য ইতিহাসের প্রথম আবিষ্কৃত হচ্ছে কি রাসায়নিক বিস্ফোরক নামে পরিচিত। আর এটা হচ্ছে কি তোমার ঐতিহ্যগত যদি অনুপাত দেখি 75% হচ্ছে কি পটাশিয়াম নাইট্রেট, হ্যাঁ, তারপরে থাকবে 15% হচ্ছে কি থাকবে কাঠকয়লা এবং তার সাথে 10% থাকবে সালফার। চলো এবং বলছে এখানে পটাশিয়াম নাইট্রেট জারক পদার্থ হিসাবে কাজ করে, যা দ্রুত আগুন জ্বলতে অক্সিজেন সরবরাহ করতে পারে। চলো এবার বলেছে রকেট ইন্ধনে ব্যবহৃত হয় যে পদার্থ তার নাম কি? স্যার ওটা নাইট্রেট হবে না স্যার? নাইট্রেট নয়, নাইট্রেট হবে না না, নাইট্রি নাইট্রি বা যেটাকে আমরা সল্ট পিটার বলি। ঠিক আছে, এটা আলাদা জিনিস, সল্ট পিটার। চলো এবার বলছে রকেট ইন্ধনে ব্যবহৃত হয় যে পদার্থ তার নাম কি? তো রকেট ইন্ধনে যেটা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই জানো, যে তরল হাইড্রোজেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তরল হাইড্রোজেনকে রকেটের প্রধান জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। একে দহন করার জন্য জারক হিসাবে তরল অক্সিজেন হচ্ছে ব্যবহার করা হয়, যেটাকে আমরা লক্স বলি, লিকুইড অক্সিজেন। আর অত্যন্ত নিম্ন তাপমাত্রায় তোমার হচ্ছে কি সংরক্ষিত হয় বলে এই ধরনের জ্বালানি ব্যবস্থাকে আমরা ক্রায়োজেনিক ইঞ্জিন বলি। তাহলে কি বলবো আমরা এটাকে? ক্রায়োজেনিক ইঞ্জিন। কেন না, যেহেতু এটা -200, স্যার ওটা কি -253°C? ইয়েস, অতি নিম্ন তাপমাত্রা, অত্যন্ত নিম্ন তাপমাত্রায় রাখা হয়, তারপরে সেখান থেকে হচ্ছে কি আমরা ব্যবহার করি আর কি। তো এই জন্য এটাকে আমরা বলছি তোমার হচ্ছে কি যে তরল জ্বালানি আর কি, ক্রায়োজেনিক ইঞ্জিনে আমরা ব্যবহার করি। চলো এবার বলছে দেখো পরমাণুর ভিতরের নির্দিষ্ট কক্ষপথে ধারণা দেন যে বিজ্ঞানী, তার নাম কি? তাই না, পরমাণুর কক্ষপথের হচ্ছে ধারণা দিয়েছিলেন কে? নিলস বোর, তাই না, নিলস বোর।
তো এটা 1953 সালে নিলস বোর, দেখতে পাচ্ছ যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এই মডেলটা তিনি দিয়েছিলেন। তিনি জানান নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি বর্জন বা শোষণ করে না। আর যে থমসন পরমাণুর হচ্ছে কি দেখো প্লাম পুডিং মডেল এবং রাদারফোর্ড বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর হচ্ছে কি তোমার নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, তাই না? চলো কোশ্চেন নাম্বার 12। স্যার পরমাণুর মডেল দিয়েছিল। হ্যাঁ বলো। রাদারফোর্ড তো পরমাণুর মডেল দিয়েছিল। না না, কিন্তু হচ্ছে কি আমরা এখানে কি বলছি, পরমাণুর ভিতরে নির্দিষ্ট কক্ষপথে ধারণা। কোশ্চেন আলাদা আছে দেখো, পরমাণুর ভিতরে নির্দিষ্ট কক্ষপথে ধারণা, আমরা পরমাণুর হচ্ছে গঠন সম্বন্ধে বলিনি। দেখো এবারে মনে রাখবে, বলছে যে কঠিন গ্যাস তোমার হচ্ছে কি দ্রবণের একটা উদাহরণ আর কি, কঠিন থাকবে তার সাথে গ্যাস থাকবে। তো সেক্ষেত্রে কঠিন এবং গ্যাসের হচ্ছে কি মধ্যে যদি আমরা সংমিশ্রণ দেখি, তাহলে একটা উদাহরণ কি হবে, কুয়াশা, ধোঁয়া, ব্রোঞ্জ, বায়ু, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু কঠিন গ্যাস দিয়েছে, সলিড ইন সলিড হচ্ছে কি তোমার দেয়নি, কঠিন গ্যাস দিয়েছে, তাহলে আমরা বেসিক্যালি এটা যেটা উত্তর করব সেটা হচ্ছে কি কি করবো, কুয়াশা, ব্রোঞ্জ তো হবে না, কঠিন কঠিন, বায়ু হবে না, কঠিন গ্যাস, আচ্ছা ধোঁয়া আর কুয়াশা। আচ্ছা বলেছে যে এখানে প্রশ্নের বাংলা অনুপাতে কঠিন গ্যাস ছাড়া চাপা হলেও ইংরেজিতে সলিড সলিড, আচ্ছা সলিড সলিড আছে তো, এই যে সলিড সলিড, বাবা একটু আলাদা হয়ে গেছে, তাই না? তাহলে সলিড সলিড হলে ব্রোঞ্জ হবে, তাই না? আমরা ইংলিশটাকে বেশি গুরুত্ব দেবো, বাংলাটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তাই না? সলিড সলিড হচ্ছে ব্রোঞ্জ হবে। যাই হোক, যেমন থাকবে তেমন উত্তর দেবে আর কি, ঠিক আছে? তো এখানে বলছে ব্রোঞ্জ হলো তামা আর টিনের সংমিশ্রণ, তামা থাকছে অ্যাপ্রক্স 88%, টিন থাকছে 12%, একটি মিশ্র ধাতু যা কঠিন দ্রবণ। আর বিকল্পগুলির মধ্যে দেখো ধোঁয়া হচ্ছে কি আসলে একটি কঠিন গ্যাস কলয়েড, মাথায় রাখবে। তাহলে গ্যাস যদি হয় ধোঁয়া, ধোঁয়া যদি হচ্ছে কি তাহলে গ্যাস থাকবে, কঠিন থাকবে, আর যাকে আমরা এরোসল বলি, ঠিক আছে, যাকে আমরা এরোসল। তাহলে কঠিন গ্যাস যদি এটা যদি হতো কঠিন গ্যাস, তাহলে আমরা কি করতাম, ধোঁয়াটা করতাম, ঠিক আছে, ধোঁয়া। কারণ কেন না, এর মধ্যে রয়েছে কি না, এর মধ্যে রয়েছে হচ্ছে কি তোমার কঠিন এবং গ্যাস। চলো, কঠিনটা হচ্ছে কলয়েড বলছে, আর গ্যাসের মধ্যে হচ্ছে কি আমরা কার্বন কণার বিস্তার দেখতে পাই। আচ্ছা যদি হোক, মানে কঠিনটা হচ্ছে কি তোমার কার্বন, আর হচ্ছে গ্যাসটা হচ্ছে তোমার গ্যাসের কণা। বলো কি বলছে বলো। হ্যাঁ স্যার, বলছি যে যদি যদি এরকম মানে আলাদা আলাদা ভার্সন নিয়ে থাকে তাহলে কি ইংলিশটাই প্রেফারেবল নাকি? ইয়েস ইয়েস ইয়েস, যদি হচ্ছে কি তোমার কোনো কারণে যদি হচ্ছে বাই চান্স যদি বাংলার সাথে ইংলিশে যদি মিল না থাকে, তাহলে ইউ ক্যান ফার্স্ট চুজ দ্য ইংলিশ ভার্সন, ঠিক আছে? তুমি ইংলিশ ভার্সনটাকেই প্রথমে ধরবে, তারপর বাংলা। ঠিক আছে স্যার। আচ্ছা এবার বলছে কোশ্চেন নাম্বার 13, রক্ত জমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? বিলিরুবিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, গ্লোবিন, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে কি তোমার কোনটা, একদম তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, তাই না, প্রোথ্রম্বিন। তো দেখো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার মোট 13টি হচ্ছে ক্লোটিং ফ্যাক্টর কাজ করে। প্রোথ্রম্বিন হচ্ছে কি তোমার সেকেন্ড ফ্যাক্টর, আর যকৃত হচ্ছে কি তোমার প্রোথ্রম্বিন তৈরির জন্য ভিটামিন কে এবং রক্ত জমাট বাঁধার রাসায়নিক বিক্রিয়ার জন্য ক্যালসিয়াম আয়ন অপরিহার্য, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি মাথায় রাখবে। এবারে বলেছে দেখো রোগ প্রতিরোধকারী কোষের নাম লেখো, যে কোষটা হচ্ছে রোগ প্রতিরোধ করে, ঠিক আছে? তোমরা বলো কি হবে, সবাই বলো, হ্যাঁ সবাই বলো। হ্যাঁ বলো, সবাই বলছে অপশন এ, সবাই বলছে অপশন এ। কি হবে গো? দেখো তাহলে এখানে আমরা বেসিক্যালি যারা যারা তোমরা শুধু হচ্ছে বিশ্বজিৎ বলছে অপশন বি, তাই না? বাকিরা সবাই বলছে অপশন এ, তাহলে এখানে উজ্জ্বল শুধু বলছে বি। তাহলে যারা অপশন এ বলছে একদম সঠিক উত্তর, লিম্ফোসাইট, ঠিক আছে? তার সাথে মনে রাখবে যে লিম্ফোসাইট প্রধানত দুই প্রকার হয়, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট যা অ্যান্টিবডি তৈরি করে, তার নাম কি রসভিত্তিক অনাক্রমতা তৈরি করে, আর টি লিম্ফোসাইট হচ্ছে যা কোষভিত্তিক অনাক্রমতা, ঠিক আছে? রসভিত্তিকে আমরা হিউমোরাল বলি, হিউমোরাল,
আর যেটা কোষভিত্তিকটাকে আমরা সেলুলার বলি, সেলুলার। আর মাথায় রাখবে যে এই যে এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকা এবং থ্রম্বোসাইট হচ্ছে অনুচক্রিকার বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, মনে থাকবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 15, বলছে স্ত্রী প্রজনন হরমোনের নাম কি? তো এটা আমরা সবাই পারবো, তাই না? এটা হচ্ছে কি তোমার প্রোজেস্টেরন। এটা হচ্ছে প্রোজেস্টেরন। দেখো এখানে বলছে যে প্রোজেস্টেরন হরমোনটি ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম, যেটাকে আমরা বাংলায় পিত্তগ্রন্থি বলি, সেখান থেকে পরিত হয়। এটি হচ্ছে গর্ভাবস্থা হচ্ছে বজায় রাখার জন্য হরমোন। আর অন্যদিকে দেখো স্ত্রী হরমোনটির নাম হচ্ছে কি আরেকটা রয়েছে ইস্ট্রোজেন। আর পুরুষের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে টেস্টোস্টেরন। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 16, বলছে ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ডের যেই প্রকোষ্ঠে প্রবেশ করে তার নাম কি? তাহলে ডান অলিন্দ, বাম অলিন্দ, সাইনাস ভেনোসাস নাকি ভেন্ট্রিকল? ওকে, তো দেখো আমাদের ফুসফুসীয় শিরার যে রক্ত সেটা যেখানে প্রবেশ করে সেটা আমরা প্রায় সবাই বলতে পারবো এটা হচ্ছে কি আমাদের একদম, এটা হচ্ছে কি তোমার বাম অলিন্দ বা বাম আর্টিকে প্রবেশ করে। তবে যারা যারা তোমরা আর্টস গ্রুপে রয়েছো, আমি একটা ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এটা যদি তোমরা মন দিয়ে কেউ দেখে নাও, আশা করি হচ্ছে কি তোমাদের ভবিষ্যতে এই ধরনের কোশ্চেনের কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, দেখো আমি একটা হার্ট আঁকার চেষ্টা করেছি, হৃৎপিণ্ড আর কি। যদি ওই হৃৎপিণ্ডটা কারোর হৃৎপিণ্ডের সাথে মিল খাবে না, তাও হচ্ছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এখানে বেসিক্যালি এই যে যেটা আমাদের মানে ডান হাত, এটাকে আমরা বাম বলে লিখবো। ঠিক আছে, আর যেটা বাম হাত দিকে সেটা ডান বলে লিখবো, তাই না? তাহলে বাম ডানটা আমরা বুঝতে পেরে গেলাম, যেটা আমাদের হাতের ডান দিকটা বাম দিক, বাম দিকটা ডান দিক। এবারে এটা হচ্ছে কি অলিন্দ, এটা অলিন্দ, এটা নিলয়, এটা নিলয়। দেখো আমাদের সারা শরীর থেকে দূষিত রক্ত সুপিরিয়ার ভেনা কাভা এবং ইনফিরিয়ার ভেনা কাভা, এই দুটোর মাঝখানে কি হয়, এরা প্রবেশ করছে কোথায় না, আমাদের হচ্ছে কি ডান অলিন্দে এসে প্রবেশ করছে। ডান অলিন্দে প্রবেশ করার মাধ্যমে তারপরে দেখো এই যে এখানে ত্রিপত্র কপাটিকা থাকে, তার মাধ্যমে রক্তটা চলে আসছে কোথায়, ডান নিলয়ে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী, ঠিক আছে, ফুসফুসীয় ধমনী, এটা একটা ব্যতিক্রমী, কারণ CO2 যুক্ত ব্লাড পরিবহন করছে, তার নাম কি ধমনী। ঠিক আছে, কারণ শিরাটা হচ্ছে কি CO2 যুক্ত রক্ত পরিবহন করে। এটা নিয়ে যাচ্ছে কোথায় না, ফুসফুসে নিয়ে যাচ্ছে। ফুসফুস থেকে রক্ত ফুসফুসীয় শিরা, ঠিক আছে, ফুসফুসীয় শিরা এটাও ব্যতিক্রমী। ফুসফুসীয় শিরা ও কি করছে না, O2 যুক্ত রক্ত নিয়ে আসছে কোথায়, বাম অলিন্দ। বাম অলিন্দ থেকে রক্ত দ্বিপত্র কপাটিকা, এর মাধ্যমে বাম নিলয় যাচ্ছে। বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে, মহাধমনী এর মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হচ্ছে, সারা শরীরে প্রবাহিত হচ্ছে। এই যে বললাম, এই জিনিসটা যদি কেউ মনে করে নাও, তাহলে তোমাদেরকে কেউ ভুল করতে পারবে না। দেখো এখানে প্রশ্নে বলেছে ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে প্রবেশ করে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফুসফুসীয় শিরা, তাহলে এই যে ফুসফুসীয় শিরা এটা লিখেছি, তাহলে সে ফুসফুস থেকে রক্ত বাম অলিন্দতে বা লেফট অরিকুলে প্রবেশ করছে। আশা করি যারা যারা ক্লাস করছো সবাই বুঝতে পেরেছো, তাই না? চলো, তাও এখানে আমি লিখে দিয়েছি, দেখো এখানে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে ব্যতিক্রমী ভাবে তোমরা বলে দিলাম, এখানে ধমনী, ফুসফুসে ধমনী ব্যতিক্রমী, আর ফুসফুসের শিরাটা হচ্ছে ব্যতিক্রমী, তাই না? আমি আর বেশি ডিসকাস করছি না, অলরেডি তোমাদেরকে বলে দিলাম। দেখো এবারে দেখো, এবার বলছে আপদকালীন হরমোন নামে কোনটা পরিচিত, থাইরক্সিন, ইস্ট্রোজেন, গ্লুকাগন নাকি এড্রিনালিন? দেখো আপদকালীন হরমোন নামে পরিচিত হচ্ছে কোনটা, এড্রিনালিন। এটাকে ফ্লাইট অফ ফ্লাইট বলা হয়, ঠিক আছে, মানে অফ নয়, অর, ঠিক আছে, ফ্লাইট বলা হয়। ভয়, রাগ, জরুরিকালীন অবস্থা, ঠিক আছে, শরীরের রক্তচাপ বা হার্টবিট বাড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করে। এটি বৃক্ক, কিডনির উপরে অবস্থিত অ্যাডেনাল গ্রন্থি হচ্ছে মজ্জা বা মেডালা থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে আনুষঙ্গিক যে ইনফরমেশনগুলো কথা বলা হয়েছে, আমার মনে হয় যে এই জিনিসগুলো তোমরা কিন্তু কোনোভাবেই খামখেয়ালিভাবে দেখবে না, প্রত্যেকটা জিনিসটাকে ভালো করে পড়বে। ঠিক আছে, এগুলো কিন্তু টাইম নিয়ে বানাতে হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? আমার কষ্টের বা আমার পরিশ্রমের মূল্য তখনই উঠবে যখন তোমরা হচ্ছে কি এই জিনিসগুলোকে ভালো করে পড়ে জ্ঞানটাকে স্টোর করতে পারবে, বা পরীক্ষায় হচ্ছে কি তোমরা সঠিক উত্তর করতে আসতে পারবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 18, বলছে ক্যাসপেরিয়ান ট্রিট গঠিত যে উপাদান
তার নাম কি? দেখো, এটা যারা বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে, তাই না? বাকিদের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। তবে তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এই যে একটা উদ্ভিদের হচ্ছে কি মূলের যে এন্ডোডার্মিস রয়েছে না, সেখানে হচ্ছে কি তোমার একটি বলের মতন বেষ্টনী তৈরি করে, সেটার নাম হচ্ছে কি ক্যাসপেরিয়ান ট্রিপ। তো এই ক্যাসপেরিয়ান ট্রিপের বিভিন্ন উপাদানের মধ্যে আমরা যে উপাদানটা সবচেয়ে বেশি দেখতে পাই সেটা হচ্ছে কি সুবেরিন। এই সুবেরিন থাকার জন্য এটা হচ্ছে কি ওয়াটারটাকে পেনিট্রেট করতে পারে না। অবভিয়াসলি আমরা হচ্ছে সুবেরিন করে আসবো। দেখো, সুবেরিন একটি জটিল তোমার হচ্ছে কি জল অভেদ্য মোম জাতীয় পদার্থ, আর এটি জলকে হচ্ছে কোষ প্রাচীরের মধ্য দিয়ে এই যে অ্যাপোপ্লাস্ট পড যাতায়াত করতে বাধা দেয়, ফলে সেটা বাধ্য হয়ে সিমপ্লাস্ট। অ্যাপোপ্লাস্ট মানে হচ্ছে কি তোমরা জানো সেল ওয়াল দিয়ে যখন জলটা পরিবাহিত হয়, আর সিমপ্লাস্ট মানে যখন হচ্ছে কি থ্রু হচ্ছে কি প্লাজমোডেসমাটা, তাই না? প্লাজমোডেসমাটা আমি জানি এগুলো টেকনিক্যাল টার্ম, যারা বায়োলজিক্যাল সায়েন্স নয় তোমাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তবে তোমরা এইটুকু মাথায় রাখো যে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে জলটা হচ্ছে কি তাদের ভাস্কুলার বান্ডিল পর্যন্ত দুটো হচ্ছে রাস্তায় পরিবাহিত হয়, একটা অ্যাপোপ্লাস্ট, একটা সিমপ্লাস্ট। যখন কোনো জল মূলরম থেকে শুরু করে তার যে জাইলেম পর্যন্ত সে যদি সেলুয়ালের মধ্য দিয়ে গিয়ে পৌঁছায়, তখন তাকে বলা হবে অ্যাপোপ্লাস্ট। সেটা যদি সেলুয়াল যদি না যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছ যে সেলুয়ালে একটা আবরণ দেখা যাচ্ছে, যার নাম কি না তোমার হচ্ছে কি ক্যাসপেরিয়ান ট্রিপ, তাহলে সেখানে যেতে পারছে না কেন? যেহেতু সুবেরিন। তখন তাকে বাধ্য হয়ে কি করতে হবে না, ওই যে সেলের যদি অ্যাডজাস্টমেন্ট তোমরা দেখো, তাহলে এইখানে মাঝখানে কি থাকে প্লাজমোডেসমাটা, জলটা ঢুকে গিয়ে প্লাজমোডেসমাটা হয়ে একটা সেল থেকে আরেকটা সেলে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি সিমপ্লাস্ট। আশা করি যারা যারা ক্লাস করছো সবাই বুঝতে পেরেছো। আমি পরেটা যাই, তাহলে পরে কোশ্চেনে যাচ্ছি। দেখো বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি সবুজ উদ্ভিদ নয়? পদ্ম, স্পাইরোগাইরা, অ্যাগারিকাস, ফার্ন। তাহলে উত্তর চোখ বন্ধ করে করবে অ্যাগারিকাস, কারণ এটা একটা ছত্রাক বা যেটাকে আমরা ফাঞ্জাই বলি। তো সেক্ষেত্রে তোমরা জানো যে এটা সাধারণত মাশরুম নামে পরিচিত। এদের শরীরে ক্লোরোফিল না থাকার জন্য এরা মৃতজীবী হয় এবং অ্যাসাপ্রোফাইটিক পুষ্টি সম্পন্ন করে। আর স্পাইরোগাইরা একটা সবুজ শৈবাল, এটাকে সিল্ক অফ দ্য পন্ড আমরা বলে থাকি। এটাও কিন্তু মাথায় রাখবে, যদি তোমাকে জিজ্ঞাসা করে ভাইভাতে বা তোমাকে যদি কোনো একটা পরীক্ষাতে দিয়ে দিল এমসিকিউতে যে সিল্ক অফ দ্য পন্ড নামে পরিচিত কোনটি, তো তার মধ্যে স্পাইরোগাইরা দেখতে পেলে শুনলাম স্যার সিল্ক অফ দ্য পন্ড। আচ্ছা, যাই হোক, তাহলে এটা কিন্তু স্পাইরোগাইরা ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 20। বলছে ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সদা শ্বসনের জন্য দায়ী, তাহলে শ্বসন মানে রেসপিরেশন, রেসপিরেশন মানে মাইটোকন্ড্রিয়া। চোখ বন্ধ করে উত্তর করে আসবে অপশন বি মাইটোকন্ড্রিয়া। তোমরা নিশ্চয়ই জানো মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের জন্য যে পর্যায়গুলো রয়েছে, তার মধ্যে যেটা গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে সম্পন্ন হচ্ছে কোথায় না, এটা সাইটোপ্লাজমে হচ্ছে। তারপরে সাইটোপ্লাজমে যেই পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে গেল, এবার সেটা চলে আসবে কোথায়, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে এখানে দুটো পর্যায় দিলেও তিনটে পর্যায় হয়, পাইরুভিক অ্যাসিডের ডিকার্বোসিলেশন, ক্রেবস সাইকেল এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে, তার জন্য এটাকে আমরা সেমি অটোনোমাস বা অর্ধ স্বয়ংশাসিত অঙ্গাণু হিসাবে আমরা বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই তো? চলো, যে যতটুকু লাগবে ইনফরমেশন আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি, আর বাকিগুলো বলার চেষ্টা করছি না, বেশি কথা বলা ভালো নয়, গরম পড়েছে। চলো, কোশ্চেন নাম্বার 21। বলছে নিম্নলিখিতের মধ্যে কোন পর্বের হচ্ছে কি প্রাণীদের দেহ খণ্ডিত, তাই না? তো এখানে বলেছে মলাস্কা, ইকান্ডারমাটা, স্প্লেনমেন্থিস নাকি এনিলিডা। দেখো, যদি আমরা অপশনের সাপেক্ষে দেখি, তাহলে যেহেতু বলেছে আমাদেরকে যে তোমার হচ্ছে কি সেগমেন্টেড বডি আমরা বেসিক্যালি এনিলিডার ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাই, তাই না? এনিলিডা বা অঙ্গুরিমাল পর্বতের ক্ষেত্রে দেহের যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ সদৃশ খণ্ডগুলোকে আমরা মেটামেরিজম বলি, বা এটাকে বাংলায় বলা হয় খণ্ডীভবন। চলো দেখো নেক্সট। আবার এদের ক্ষেত্রে রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। এদের বদ্ধ রক্ত সংবহনতন্ত্র আমরা দেখতে পাই, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, তাই না? সার্কুলেটরি সিস্টেম। চলো, কোশ্চেন নাম্বার 22। নিম্নলিখিতের মধ্যে কোনটি স্তন্যপায়ী বৈশিষ্ট্য নয়? দেখো, স্তন্যপায়ী মানে ম্যামেলস। বলছে যে কর্ণপল্লব, স্তনগ্রন্থি, 3 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড, লোম। তাহলে এটা আর বলতে হবে না, বাচ্চারা পারবে, তাই না? সবাই পারবে। তার কারণ হচ্ছে কি আমাদের স্তন্যপায়ীর ক্ষেত্রে হৃৎপিণ্ড 4টি চেম্বার যুক্ত বা 4টি প্রকোষ্ঠ যুক্ত। তো এখানে 3টি বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। তাও এখানে বলে দিয়েছে, দেখো 2টি অলিন্দ 2টি নিলয়, এসব বলে দিয়েছে, তোমরা পড়ে নেবে, ঠিক আছে? আবার বলেছে যে স্তন্যপায়ীদের মধ্যে যে হচ্ছে কি তোমার উট,
ও হচ্ছে কি তার মানে স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ওর লোহিত রক্তকণিকার বা আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, এগুলো পড়ে নেয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার হচ্ছে 23, বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি অক্সিজেন গ্রহণে সাহায্যকারী অঙ্গ নেই, অতিরিক্ত শ্বাসঅঙ্গ নেই, কার থাকে না আর কি? কই, মাগুর, রুই, সিঙ্গি। তাহলে চোখ বন্ধ করে উত্তর করবে কি লেবীয় রোহিতা বা রুই। ঠিক আছে, কারণ হচ্ছে কি এদের হচ্ছে কি থাকে না। বাকি যাদের ক্ষেত্রে থাকে জিওল মাছ নামে পরিচিত, এবং এই যে গোলাপ ফুলের মতন দেখতে যে অঙ্গটা থাকে তাকে লেব্রিডিন অঙ্গ বলি। এরা জল ছাড়াও ডাঙায় হচ্ছে দীর্ঘক্ষণ কিন্তু বেঁচে থাকতে পারে, কারণ এই অর্গানের মাধ্যমে তারা রেসপিরেশন করতে পারে। চলো কোশ্চেন নাম্বার 24, বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোন প্রাণীর গমনাঙ্গ নাম সিলিয়া? হাইড্রা, কেঁচো, প্যারামেসিয়াম, এমিবা। একদম চোখ বন্ধ করে উত্তর করবে কি প্যারামেসিয়াম, তাই না? তো সেক্ষেত্রে দেখো বলছে প্যারামেসিয়ামের ক্ষেত্রে জুতো আকৃতির এককোষী এক ধরনের প্রোটোজোয়া, এর সারা গায়ে হাজার হাজার করে কি থাকে, সিলিয়া থাকে। আর বাকিদের যেমন এমিবার হচ্ছে গমনাঙ্গ হচ্ছে ঘনপথ বা সিডোপোডিয়া, হাইডার গমনাঙ্গ কোর্সিকা, আর কেঁচোর গমনাঙ্গ নাম সিটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলে যে সিলিয়া, আমরা উত্তর করবো হচ্ছে প্যারামেসিয়াম। চলো নেক্সট কোশ্চেন, বলছে দেখো যে পিত্তরস দ্রবণের জন্য দায়ী অঙ্গটির নাম কি? দেখো পিত্তরস দ্রবণের জন্য দায়ী অঙ্গটির নাম, তাহলে এটা অবভিয়াসলি আমরা উত্তর করব কি একদম, তাহলে হচ্ছে কি লিভার বা যকৃৎ। ঠিক আছে, তো এটা আনুষঙ্গিক কিছু ইনফরমেশন বলা হচ্ছে। দেখো যকৃৎ বা লিভার হলো মানবদেহের বৃহত্তম তোমার হচ্ছে অভ্যন্তরীণ গ্রন্থি। আর মনে রাখা জরুরি যে পিত্তরস তৈরি বা ক্ষরণ করে পিত্তরস সাময়িকভাবে একটা মানে গ্রন্থির মধ্যে জমা থাকে, যেটাকে আমরা গোল ব্লাডার বা পিত্তথলি বলি। আর পিত্তরসে কোনো পরিপাকারী কিন্তু উৎসেচক থাকে না। ওকে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 26, নিম্নলিখিতের কোনটি ফ্লেমের অঙ্গ? ঠিক আছে, নয় তো ফ্লেম বলছে ফ্লোয়েমের। ঠিক আছে, ফ্লোয়েম PHLOEM। তাহলে ফ্লোয়েমের অঙ্গ নয় কোনটা? তোমরা জানো যে ফ্লোয়েমের ক্ষেত্রে সিপনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তো এখানে স্ক্লেরাইড বলেছে, তাহলে স্ক্লেরাইড নিশ্চয়ই হবে না, তাই না? তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা। চলো কোশ্চেন নাম্বার 27, কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান কোনটা? রাইবোজোম, তাই না? এটাকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। আর উদ্ভিদ কোষে গোলগি বডিকে আমরা বলি ডিকটিওজোম। চলো কোশ্চেন নাম্বার 28, বলছে নিচের কোন অঙ্গলিপি অধিক সংখ্যক রাইবোজোম যুক্ত থাকে? তাহলে রাইবোজোম থাকলে মানে হচ্ছে কি সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যাবে, তাই না? তাহলে সেটা হয়ে যাবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। রাইবোজোমের দুটো টাইপস আছে, একটা আরিয়ার, একটা এসিয়ার। আরিয়ারের গায়ে হচ্ছে কি তোমার মানে রাইবোজোম থাকে, আর এসিয়ারটা স্মুথ হয়। ঠিক আছে, এবং রাইবোজোমগুলি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোফোরিন নামক গ্লাইকোপ্রোটিনের সাহায্যে আটকে থাকে। ঠিক আছে, মনে রাখবে রাইবোফোরিন, এটাও কিন্তু খুব মানে ইনফরমেটিভ একটা জিনিস। রাইবোফোরিন কি করে রাইবোজোমটাকে তোমার হচ্ছে আরিয়ারের সাথে যুক্ত থাকে। চলো এবার বলছে কোন শ্রেণীর প্রাণীতে চর্ম শোষণ বা স্কিনের মাধ্যমে কি হয় না তোমার হচ্ছে কি রেসপিরেশন হয়। তো এটা হচ্ছে কি বেসিক্যালি যদি আমরা অ্যান্সার করার চেষ্টা করি তাহলে সেটা উত্তর হবে কি উভচর বা এমফিবিয়া। তো তাদের ক্ষেত্রে হাইবারনেশন বা শীতঘুম দেখতে পাই আমরা, তাই না? তো সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ত্বক দিয়ে শ্বাস নেওয়ার জন্য এদের ত্বক মিউকাস গ্রন্থির সাহায্যে সবসময় আর্দ্র বা ভেজে থাকে। দেখো লাস্ট কোশ্চেন, কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া দেখা যায়? ঠিক আছে, এখানে বলেছে পরিফেরা, তারপরে বলছে দেখো টিনোফোরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস। দেখো কি বলেছে মেসোগ্লিয়া, খুব ভালো কোশ্চেন, ওর বায়োলজির কোশ্চেন আর কি। ঠিক আছে, তাহলে মেসোগ্লিয়া আমরা কার দেখতে পাবো? যাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার নিডারিয়া, তাই না? নিডারিয়া। তো দেখো বলছে নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তর বিশিষ্ট ডিপ্লোপ্লাস্টিক, বাইরে তোমার হচ্ছে কি অ্যাক্টোডাম ও ভেতরে হচ্ছে কি তোমার হচ্ছে কি এন্ডোডাম স্তরের হচ্ছে মাঝে এই অকোষীয় জেলাটিনের মতন হচ্ছে মেসোগ্লিয়া স্তর থাকে। আর এই পর্বের প্রাণীদের দেহ ধ্বংসকোষ বা তোমার নিডোব্লাস্ট থাকে, যা দিয়ে এরা কিন্তু শিকার ধরতে এবং আত্মরক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, আই হোপ আজকে ক্লাসটা সবাই এনজয় করেছো। আমার মনে হয় যে এটা কিন্তু তোমরা মানে ক্লাসটা তোমরা ভালো করে সবাই শুনেছো মন দিয়ে, এবং তোমাদের আশা করি উপকারে আসবে। ঠিক আছে, চলো তাহলে আশা করি আমরা এইখানেই ক্লাসটাকে শেষ করি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আবার পরে ক্লাসে দেখা হবে।